আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমি জারিন তাসনিম মুরবি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেমন আছেন আপনারা সবাই? আপনারা নিশ্চয়ই যুক্তিবিদ্যার এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেয়ে গিয়েছেন এবং যে কনফিউশনগুলো ছিল সেগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছেন। আজকে আমরা এই দ্বিতীয় পত্রের আরোহের প্রকারভেদ যেটা অর্থাৎ লেকচার 3, এটার আগে এই ক্লাসের বা এই অধ্যায়ের উপর 2টা লেকচার চলে গিয়েছে। আশা করি সেগুলো ভালো করে বোঝা হয়ে গিয়েছে আপনাদের। এখন এই তৃতীয় লেকচারে আমরা দেখব আরোহের প্রকারভেদটা আসলে কয় প্রকার ও কী কী, এবং সেখানে অপকৃত আরোহের সংজ্ঞাগুলো আমরা আজকে ভালো করে ক্লিয়ার করব। লেটস স্টার্ট দেন। আমরা আজকে যুক্তিবিদ্যার যেই জায়গাগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখবো সেগুলো নিয়ে আমরা আজকে দেখি, একটু কথা বলি। অপ্রকৃত আরোহ যেটা, সেটা আসলে কি? যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্যটা নাই। আচ্ছা, মূল বৈশিষ্ট্য কী ছিল সেটা কি আপনাদের মনে আছে? মূল বৈশিষ্ট্য ছিল আমার একটা থেকে আরেকটায় জাম্প করে, অর্থাৎ লম্ফ, ঠিক আছে, জানা থেকে অজানায় যাওয়ার যে বিষয়টা ছিল সেটাকে আমরা বলতাম হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। সো ওই জিনিসটা যেই সমস্ত যে সমস্ত অনুমানে, যে সমস্ত সিদ্ধান্তে নাই দেখবো আমরা, সেটাকে আমরা বলবো হচ্ছে অপ্রকৃত আরোহ। সো আমরা শুরু করে দেখি। যেসব আরোহ প্রক্রিয়া আরোহের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে অনুপস্থিত তাদেরকে অপ্রকৃত আরোহ বলছি। যুক্তিবিদ মিলের মতে আরোহমূলক লম্ফ, ঠিক আছে, এই যে লম্ফের কথা একটু আগে বললাম, লম্ফ হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটি যাদের মধ্যে অনুপস্থিত তারাই হচ্ছে অপ্রকৃত আরোহ। তাহলে অপ্রকৃত আরোহের সংজ্ঞায় আমরা কি দেখলাম? আরোহমূলক লম্ফ যে সমস্ত সিদ্ধান্তে বা যে সমস্ত যুক্তিবাক্যে অনুপস্থিত থাকবে তারাই হচ্ছে কি অপ্রকৃত আরোহ। আরোহ অনুমানে আমরা জানা থেকে অজানায়, কিছু থেকে সকলে, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় গমন করি। এইভাবে জানা থেকে অজানায় গমন করাকে আরোহমূলক লম্ফ বলে। এই যে যখন আমি কিছু জানি সেখান থেকে যখন আমি একটা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিব, এই যে আমি জানা বিষয় থেকে অজানা বিষয় জানার জন্য বা অজানা বিষয়ের পক্ষে বা ব্যাপারে একটা সিদ্ধান্ত নিচ্ছি, ওই সিদ্ধান্তটাকে আমরা বলছি হচ্ছে আরোহমূলক লম্ফ। সো আরোহমূলক লম্ফটা হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য, এবং ওই বৈশিষ্ট্যটা যে সমস্ত আরোহে অনুপস্থিত সেটাকে আমরা বলতেছি কি অপ্রকৃত আরোহ। ওকে, তো মিলের মতে এই আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণকেন্দ্র। তাহলে মিলের মতে আরোহমূলক লম্ফ কি? আরোহের প্রাণকেন্দ্র, অর্থাৎ যেই আরোহে এই জিনিসটা অনুপস্থিত, অর্থাৎ আরোহমূলক লম্ফটাই অনুপস্থিত, সেটাকে আমরা অ্যাকচুয়ালি আরোহই বলতে পারছি না। ঠিক আছে, বিশ্লেষণ করলে দেখা যায় যে পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজনে এই বৈশিষ্ট্যটি অনুপস্থিত। তাহলে কোন কোন বিষয়ে বা কোন কোন হচ্ছে আরোহ এই জিনিসগুলো অনুপস্থিত? দেখো, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজনে এই বৈশিষ্ট্যটি কি আছে? অনুপস্থিত আছে। তাই এরা অপ্রকৃত আরোহ। মিলের মতে এই প্রক্রিয়াগুলো দেখতেই শুধু আরোহের মতো, কিন্তু এদের মধ্যে জানা থেকে অজানায় কোনো গমন নেই, কাজে এরা আরোহ নামের অযোগ্য। তার ভাষায় তারা তথাকথিত অসঙ্গত, ঠিক আছে, অসঙ্গত আরোহ। তাহলে মিলের ভাষায় এই যে মূল বৈশিষ্ট্যটা, অর্থাৎ আরোহমূলক লম্ফ যদি না থাকে, তাহলে সেই আরোহটাকে আমরা মিলের ভাষায় কি বলতে পারি? অসঙ্গত আরোহ। মিলের ভাষায় আমরা কি বলতে পারি? অসঙ্গত আরোহ। এই যে ছোট ছোট টপিকগুলো আমি 2-3 বার করে রিপিট করছি, এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সো খুব ভালোভাবে এই জিনিসগুলো একটু নোটিস রেখো এবং এগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অপ্রকৃত আরোহ হচ্ছে মূলত 3 প্রকার। কি কি? পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন আরোহ। ঠিক আছে, আচ্ছা, পূর্ণাঙ্গ আরোহটা কি? পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে দেখতে পারবো, কোনো তথাকথিত সার্বিক যুক্তি বাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর সেই সার্বিক যুক্তি বাক্যটি স্থাপন করবার যে পদ্ধতি, সেটাকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। কি কি? আবার দেখো, কোনো তথাকথিত সার্বিক যুক্তি বাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর, অর্থাৎ এখানে দৃষ্টান্ত কথাটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা কথাটা গুরুত্বপূর্ণ, পরীক্ষার পর সেই সার্বিক যুক্তি বাক্যটি স্থাপন করার পদ্ধতিটিকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলছি। পূর্ণাঙ্গ আরোহে আমরা কোনো একটি ক্ষুদ্র সমষ্টির অন্তর্গত প্রতিটি দৃষ্টান্তকে পৃথক পৃথকভাবে পরীক্ষা করি। তারপর যদি দেখি যে কোনো একটি কথা তাদের প্রত্যেকের বেলায় সত্য, তাহলে অনুমান করি যে উক্ত কথাটি সবার বেলায় সত্য। তাহলে দেখো, পূর্ণাঙ্গ আরোহে আমরা কি করতেছি? ওই আরোহের বা ওই বাক্যের যে সমষ্টিটা আছে, মানে বাক্যের যে প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা বিষয়, সেই সমষ্টির অন্তর্গত প্রতিটি দৃষ্টান্তকে আমরা আলাদা আলাদাভাবে পরীক্ষা করতেছি। ওকে, করে যদি আমরা দেখি যে কোনো একটা কথা তাদের প্রত্যেকের বেলায় সত্য হচ্ছে, ধরো হচ্ছে একটা ঘরের মধ্যে সবগুলা সোফাই হচ্ছে কি কালো, তাহলে কালো ব্যাপারটা কি সবগুলা সোফার ব্যাপারে বা সবগুলা আসবাবের ব্যাপারে হচ্ছে তোমার সত্য। তো এভাবে যদি এটা সত্য হয় তাহলে আমরা অনুমান করবো, মানে একটার বেলায় যদি সত্য হয়, প্রত্যেকের বেলায় সত্য হয়,
তাহলে অনুমান করি যে উক্ত কথাটি সবার বেলায় সত্য। উদাহরণ দেখো, একটা ঝুড়িতে 20টি আম আছে, আমি একটি একটি করে ঝুড়ির সব কয়টি আমেরই স্বাদ গ্রহণ করলাম এবং দেখলাম যে প্রতিটি আমি মিষ্টি। তখন আমি সিদ্ধান্ত করলাম যে ঝুড়ির সবগুলো আমি মিষ্টি। অর্থাৎ আমি ঝুড়ির প্রত্যেকটা আম টেস্ট করার পর এই সিদ্ধান্তে আসতেছি যে আমগুলো আসলে মিষ্টি। ঠিক আছে, মানে প্রথমে যেটা ছিল যে মানে আরোহের যে মূল বৈশিষ্ট্যটা, যে আমি একটা জিনিসকে টেস্ট করলাম। ধরো প্রকৃত আরোহের ক্ষেত্রে কি হতো, ঝুড়িতে 20টা আম আছে, আমি সেখান থেকে একটা কিংবা 2টা আম টেস্ট করলাম, করে দেখলাম যে আমগুলো মিষ্টি, আমি সেই ঝুড়ির সবগুলো আম বাকি আমগুলোকে টেস্ট না করে সিদ্ধান্ত দিয়ে দিলাম যে বাকি আমগুলো কি হবে, মিষ্টি হবে। কিন্তু তোমার হচ্ছে এই পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে বা পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। সেখানে তোমাকে প্রত্যেকটা আমকে আলাদা আলাদা করে টেস্ট করে ডিফাইন করতে হবে তারা হচ্ছে মিষ্টি নাকি টক। যদি মিষ্টি হয় তাহলে আমি এই সিদ্ধান্ত দিব যে আমগুলো সবগুলোই মিষ্টি ছিল, মানে ঝুড়ি সবগুলো আমি হচ্ছে মিষ্টি। অনুরূপভাবে একটা বাগানে কতগুলো গাছ আছে, আমি সেখানে যে ঘুরে ঘুরে প্রতিটি গাছকে পরীক্ষা করে দেখলাম এবং দেখলাম যে প্রত্যেকটা গাছই আম গাছ। তখন আমি অনুমান করলাম যে বাগানের সবগুলো গাছই আম গাছ বা বাগানটা হচ্ছে একটা আম বাগান। ঠিক আছে, এই ধরনের অনুমানকেই পূর্ণাঙ্গ আরোহ বলে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহেতে ছিলাম। পূর্ণাঙ্গ আরোহে আমরা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহটাকে পূর্ণ গণনামূলক আরোহ বলে হচ্ছে কাউন্ট করি। পূর্ণ গণনামূলক আরোহ কেন বলো তো? কারণ প্রত্যেকটাই যে সবগুলো বিশিষ্ট দৃষ্টান্তের গণনা শেষ করে তারপরে সিদ্ধান্ত অনুমান করা হয় যে অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা কি হবে। তার মানে এখানে সবগুলো বিশিষ্ট দৃষ্টান্তের গণনা শেষ করবার পর যেহেতু সিদ্ধান্ত অনুমান করা হয়, এই জন্য এটাকে বলতেছে পূর্ণ গণনামূলক আরোহ। ওকে, পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সবসময় নিশ্চিত, সিদ্ধান্তের সত্যতা সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। ঠিক আছে, কারণ সিদ্ধান্ত স্থাপনের পূর্বে সবগুলো দৃষ্টান্তই পরীক্ষা করে নেওয়া হচ্ছে এবং একটা দৃষ্টান্ত কোনোভাবে মিস হবে বা বাদ রাখা হবে সেরকম হয় না। তাই মধ্যযুগীয় যুক্তিবিদগণ একে নিখুঁত বা নির্দোষ আরোহ বলে অভিহিত করেছেন। আচ্ছা, পূর্ণাঙ্গ আরোহের আরো কয়েকটা দৃষ্টান্ত নিচে দেওয়া হলো। যেমন দেখো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ইত্যাদি প্রত্যেকটি গ্রহই সূর্যের চারদিকে ঘোরে। তার মানে সকল গ্রহই হচ্ছে কি সূর্যের চারদিকে ঘোরে। এখন কথা হচ্ছে সকল গ্রহ কি সূর্যের চারদিকে ঘোরে না, কিন্তু শুধুমাত্র সৌরজগতে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলাই কিন্তু সূর্যের চারদিকে ঘুরতেছে। বাকি যে অন্যান্য নক্ষত্রকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরতেছে সেগুলোর কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন। ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলো বোঝানোর জন্য যুক্তিবিদ্যায় কিভাবে পূর্ণাঙ্গ আরোহটা কাজ করতেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রভৃতি প্রত্যেকটি ইংরেজি মাসের শেষ দিন সংখ্যা 32 থেকে কম। সুতরাং ইংরেজি সকল মাসের দিন সংখ্যায় 32 থেকে কম। একটি শ্রেণীর 25 জন ছাত্রের প্রত্যেককে পৃথক পৃথকভাবে পরীক্ষা করে দেখা গেল যে তারা প্রত্যেকে মেধাবী। সুতরাং শ্রেণীর সকল ছাত্রই কি মেধাবী। এখানে দেখো 25 জন ছাত্রের প্রত্যেককে আলাদা আলাদা করে পরীক্ষা করা হয়েছে। ওকে, আলাদা আলাদা করে পরীক্ষা করার পর যখন দেখা গেল যে তারা সকলে মেধাবী, তারপর এই ডিসিশন নেওয়া হয়েছে যে সকল ছাত্রই কি এখানে মেধাবী ছাত্র। তারপর দেখো, কোনো তোমার হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ এবং যে বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে কিছু, সেগুলোকে একটু দেখি আমরা। কোনো তথাকথিত সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর সেই সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করার পদ্ধতিকে আমরা বলছি হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। যেমন একটা ঝুড়িতে 20টা আম আছে, একটা একটা করে প্রত্যেকটা আমি হচ্ছে টেস্ট করে দেখি যে সবগুলো আম মিষ্টি, তারপর আমি এই ডিসিশনে আসবো যে প্রত্যেকটা মানে ঝুড়ির সবগুলো আমি কি মিষ্টি। অপরপক্ষে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, দেখো বৈজ্ঞানিক আরোহের যে বৈশিষ্ট্য সেটা কি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট ঘটনা অভিজ্ঞতার সাহায্যে যদি আমরা হচ্ছে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার যে প্রক্রিয়াটা, সেটাকে বলতেছি কি বৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ আমি যদি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতিটাকে ঠিক রেখে, অর্থাৎ দুইটা নীতির উপর ডিপেন্ড করে আমি যদি কয়েকটা বিশিষ্ট ঘটনার আলোকে আমি যদি একটা সার্বিক বাক্য নিই, সার্বিক সিদ্ধান্তে আসি, কয়েকটা বিশিষ্ট ঘটনার আলোকে একটা সার্বিক বা একটা ওভারঅল ডিসিশন যদি আমি নিই, সেটাকে আমি বলবো হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। সো সেটার সাথে যে মিলগুলো সেগুলো আমরা কি একটু দেখি। দেখো, প্রথমত পার্থক্যগুলোতে আমরা আগে যদি আসি, প্রথমত বৈজ্ঞানিক আরোহ একটা প্রকৃত আরোহ, এতে আরোহের সবগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উপস্থিত। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ একটা অপ্রকৃত আরোহ, এতে আরোহের কয়েকটি গুরুত্বপূর্ণ গুণ অনুপস্থিত। দ্বিতীয়ত, আচ্ছা কোন গুণগুলো অনুপস্থিত বলো তো? ওই যে তোমার হচ্ছে আরোহমূলক লম্ফ যেটা, সেটা অনুপস্থিত। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল, এতে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে ঘটনাগুলোকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষণ করে দুটি ঘটনার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল না, এতে সবগুলো দৃষ্টান্ত গণনার মাধ্যমে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়। তাহলে আমরা দুইটা পার্থক্য অলরেডি পেয়ে গিয়েছি। তারপরে তৃতীয় পার্থক্যটা কি দেখো,
বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফটা উপস্থিত। এখানে আমরা কয়েকটি মাত্র বিশেষ দৃষ্টান্ত পরীক্ষার পর সমুদয় দৃষ্টান্ত সম্বন্ধে একটা সিদ্ধান্ত অনুমান করি। এখানে আমরা কিছু থেকে সকলে বা জানা থেকে অজানায় গমন করি, কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফটা অনুপস্থিত। কেননা এতে আমরা সিদ্ধান্ত স্থাপনের পূর্বে সবগুলো দৃষ্টান্ত কি করি, পরীক্ষা করে নিচ্ছি। এতে আমরা সকল থেকে সকলেই গমন করি। এই যে দেখো, এই যে পূর্ণাঙ্গ যে আরোহ, সেখানে আমরা হচ্ছে সকল থেকে সকলে গমন করি। এখানে গমনটা হচ্ছে সকল থেকে সকলে। আর বৈজ্ঞানিক আরোহে কি হয় দেখো, কোথায় এখানে হচ্ছে মানে বৈজ্ঞানিক আরোহের ব্যাপারটা এখানে নাই, কিন্তু সেটা হচ্ছে জানা থেকে অজানায়, অর্থাৎ তোমার সকল থেকে সকলে না, কিছু থেকে সকলে। ওকে, চতুর্থত দেখো, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি খাঁটি সার্বিক যুক্তিবাক্য। এতে অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর উপর কোনো বক্তব্য প্রকাশিত হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তে দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো, আসলে সেটা সার্বিক যুক্তিবাক্য নয়, কেননা সিদ্ধান্ত অল্প কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের সমষ্টি মাত্র। এটা কি একটা সমষ্টি, ঠিক আছে? আমি যে বিশিষ্ট দৃষ্টান্তগুলো পাচ্ছি, এই বিশিষ্ট দৃষ্টান্তগুলোর যে সামিশন বা সমষ্টি যেটা, অর্থাৎ শুধুমাত্র ওই বিশিষ্ট দৃষ্টান্তগুলোর উপর ডিপেন্ড করে ওই বিশিষ্ট দৃষ্টান্তগুলো সম্পর্কেই সিদ্ধান্ত। ওকে, এখানে দৃষ্টান্তের সংখ্যা খুবই সীমিত থাকে। দেখো, পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ আরোহ কিনা। যুক্তিবিদ মিল ও ব্যানের মতে পূর্ণাঙ্গ আরোহ সত্যিকারের আরোহই নয়, কারণ হচ্ছে পূর্ণাঙ্গ আরোহকে নিখুঁত আরোহ বলা ধরে থাক, তারা কি আরোহ বলে স্বীকার করতেই রাজি না। কারা কারা দেখো তো, মিল ও ব্যান। তাদের মতে দুটি কারণে পূর্ণাঙ্গ আরোহকে আরোহ বলা যুক্তিযুক্ত নয়। প্রথমত, পূর্ণাঙ্গ আরোহের প্রাণ কেন্দ্র, অর্থাৎ আমরা যেটাকে বারবার বলতেছি আরোহমূলক লম্ফ, এই যে আরোহমূলক লম্ফ, এটাই হচ্ছে কি অনুপস্থিত। কাজেই এতে জানা থেকে অজানায় কোনো পদক্ষেপ তো নাই। এর সিদ্ধান্তটি নতুন কোনো জ্ঞানের সন্ধান তোমাকে দিচ্ছে না। ঘটনা পর্যবেক্ষণের সময় যেটুকু পাওয়া যায় তাকে এর সিদ্ধান্তের আকারে প্রকাশ করা হয়। আরোহ অনুমান হলো কিছু থেকে সকলে গমন, কিন্তু পূর্ণাঙ্গ আরোহ হলো সকল থেকে সকলে গমন। কিছু থেকে সকলে গমন হচ্ছে আরোহ অনুমানের যে মেইন বৈশিষ্ট্য, সেটা প্রাণকেন্দ্র। ওকে, আর পূর্ণাঙ্গ আরোহ কি হয় দেখো, সকল থেকে সকলে গমন। এই যে সকল থেকে সকলে গমন, অর্থাৎ তুমি যে কয়টা দৃষ্টান্ত তোমার কাছে আছে সেগুলোর উপর বেস করে তুমি ডিসিশন নিচ্ছ, সেগুলোর উপরেই কি তোমার সিদ্ধান্তটা নির্ভরশীল। তাই এই ধরনের অনুমান আরোহের অন্তর্ভুক্ত হতে পারে না। যুক্তিবিদ ব্যান বলেন, পূর্ণাঙ্গ আরোহে কোনো প্রকৃত অনুমান নেই, কাজে কোনো জ্ঞানের অগ্রগতি নেই, কোনো নতুন জ্ঞানের সংযোজন নেই। আবার মিল বলেন, পূর্ণাঙ্গ আরোহ হলো নিছক জ্ঞাত ঘটনাবলীর একটা সংক্ষিপ্ত সমষ্টিকরণ, সুতরাং একে আদৌ আরোহ বলা চলে না। দ্বিতীয়ত কি দেখো, পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো, কিন্তু আসলে সেটা সার্বিক যুক্তিবাক্য না। এটা কতগুলো বিশিষ্ট যুক্তিবাক্যের সমষ্টি মাত্র। একটি খাঁটি সার্বিক যুক্তিবাক্যে অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি অথবা বস্তুর উপর কোনো বক্তব্য প্রকাশিত হয়। যেমন ধরো, সকল গরু হয় চতুষ্পদ। এখানে গরু হচ্ছে তোমার গরুর সংখ্যা কিন্তু অসংখ্য, ঠিক আছে? কিন্তু আমি কিছু গরু দেখলাম যাদেরকে আমি দেখতেছি 4 পা বিশিষ্ট। চতুষ্পদ মানে 4 পা বিশিষ্ট, 4 পা বিশিষ্ট। তো সেখান থেকে আমি হচ্ছে এই ডিসিশনে চলে আসলাম যে সকল গরুই কি চতুষ্পদ। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি অল্প কয়েকটা বিশিষ্ট দৃষ্টান্তের সমষ্টি। এর মধ্যে বিশিষ্ট দৃষ্টান্তের সংখ্যা খুবই সীমিত, তাই এরূপ যুক্তিবাক্যকে সার্বিক যুক্তিবাক্য বলা চলে না। সুতরাং পূর্ণাঙ্গ আরোহ একটি খাঁটি অথবা যথাযথ আরোহ নয়, একে প্রকৃত আরোহ বলা যায় না। উপরোক্ত দুটি কারণে যুক্তিবিদ মিল ও ব্যান একে তথাকথিত অসঙ্গত আরোহ। তাহলে আমি পূর্ণাঙ্গ আরোহের আরেকটা নাম পাইলাম, সেটা কি অসঙ্গত আরোহ। এর আগে আরেকটা নাম পাইছিলাম, সেটা কি বলতো? ওরা যদি আগে দেখি, সেটা হচ্ছে কোথায়, পূর্ণ গণনামূলক আরোহ। তাহলে আমরা পূর্ণাঙ্গ আরোহের কয়েকটা নাম পেয়ে গিয়েছি, 2টা নাম পেলাম। আচ্ছা, ওকে, তারপর দেখো পূর্ণাঙ্গ আরোহের মূল্যটা কি, কিরকম গুরুত্ব। পূর্ণাঙ্গ আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। এছাড়াও একে হচ্ছে এর সিদ্ধান্ত খাঁটি সার্বিক যুক্তিবাক্য না। এই 2 কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। কিন্তু এরূপ আরোহের কোনো প্রয়োজনীয়তা নাই, কথাও কিন্তু বলা যাচ্ছে না। যুক্তিবিদ জেবন্সের প্রয়োজনীয়তার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। তার মতে বিচ্ছিন্ন বস্তু বা ঘটনাকে একত্র করে সংক্ষেপে প্রকাশ করবার দরকার বিজ্ঞানে আছে, যেটা কিনা পূর্ণাঙ্গ আরোহের বৈশিষ্ট্য। কি কি দেখো, বিচ্ছিন্ন বস্তু বা ঘটনাকে একত্রে সংযুক্ত করে সংক্ষেপে প্রকাশ করার দরকার বিজ্ঞানে আছে। আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার কম নয়। পূর্ণাঙ্গ আরোহ আমাদেরকে বেশ কিছু সংখ্যক বিশিষ্ট ঘটনাবলী একত্রে গ্রথিত করে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে সাহায্য করে। এই প্রক্রিয়াটি আমাদের মানসিক পরিশ্রম লাঘব করে এবং আমাদের মূল্যবান সময়কে অপচয়ের হাত থেকে রক্ষা করে। তাহলে পূর্ণাঙ্গ আরোহ কি কাজ করে দেখো, আমাদের বেশ কিছু সংখ্যক বিশিষ্ট ঘটনাবলীকে একত্রে গ্রথিত করে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে সাহায্য করে। এটা আমাদের মানসিক পরিশ্রমটাকে কমায় দেয় এবং হচ্ছে আমাদের সময়টাকে ওয়েস্ট করতে বাধা দেয়। আমরা যদি একটি শ্রেণীর প্রতিজন ছাত্র সম্বন্ধে বলতে বা লিখতে শুরু করি যে রফিক মেধাবী, শফিক মেধাবী, মতিন মেধাবী, বশির মেধাবী, এই জিনিসটা আসলে খুব বিরক্তিকর হবে। কিন্তু আমি যদি এক বাক্যে বলে ফেলি যে এই শ্রেণীর সকল ছাত্রই হচ্ছে মেধাবী, তাহলে কিন্তু আমার ওই পরিশ্রমটা হচ্ছে না। তাহলে আমার পরিশ্রমটা কমাই দিলে আমার সময়ের অপচয়টাকে রোধ করলো।
এই যে তাহলে হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ না হলেও এটা আমাদের কাছে খুবই প্রয়োজনীয়। আচ্ছা, তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ। যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তির সাহায্যে সমজাতীয় অন্যান্য ঘটনাবলীকেও প্রমাণ করা যায়। তাহলে একটা যুক্তির সাহায্যে যদি আমি একটা বিশেষ ঘটনাকে প্রমাণ করি, যে একটা বিশেষ ঘটনাকে প্রমাণ করতে পারি, তাহলে ওই বিশেষ ঘটনার মতো যেগুলো সমজাতীয় সেম গোত্রীয় সেগুলোকেও আমি ওই যুক্তির সাহায্যে প্রমাণ করতে পারবো। এই নীতির উপর নির্ভর করে কোনো সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার যে পদ্ধতি সেটাকে বলতেছি আমরা যুক্তি সাম্যমূলক আরোহ। এরূপ অনুমানে আমরা যুক্তি সমতা বা সাদৃশ্যের উপর নির্ভর করে একটা বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে ওই জাতীয় সমুদয় ক্ষেত্রে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। যেমন বোর্ডের উপর ক খ ত্রিভুজটি অঙ্কন করে প্রমাণ করলাম যে তিনটা কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তারপর যুক্তি সাম্যের উপর ভিত্তি করে এই প্রমাণটিকে অন্যান্য ত্রিভুজের বেলায় প্রয়োগ করে সিদ্ধান্ত করলাম যে সকল ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এখানে আমরা যে যুক্তির সাহায্যে একটা ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ নির্ণয় করি, সেই একই যুক্তির সাহায্যে অপর ত্রিভুজের তিন কোণের পরিমাপ সম্বন্ধে অনুমান করতেছি। যুক্তি সাম্যমূলক আরোহ জ্যামিতির ক্ষেত্রে বেশি প্রযোজ্য, তাই একে জ্যামিতিক আরোহ বলা হয়। তাহলে যুক্তি সাম্যমূলক আরোহের আরেকটা নাম কি? জ্যামিতিক আরোহ। এই প্রকার অনুমানে একটি মাত্র দৃষ্টান্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত টানা হলেও এর সিদ্ধান্ত সচরাচর নিশ্চিত হয়, কেননা জ্যামিতিক প্রমাণগুলো কতগুলো স্বতঃসিদ্ধ সূত্রের উপর নির্ভরশীল। কোনো কোনো যুক্তিবিদদের মতে সার্বিক সত্য প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তি সাম্যমূলক আরোহ অবৈজ্ঞানিক আরোহ এবং বৈজ্ঞানিক আরোহ থেকেও বেশি উপযোগী। অবৈজ্ঞানিক আরোহে বিপুল সংখ্যক দৃষ্টান্ত পরীক্ষা করেও কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা যায় না। আবার বৈজ্ঞানিক আরোহে একাধিক দৃষ্টান্ত পরীক্ষা করা হলেও কার্যকারণ সম্পর্ক আবিষ্কার না করা পর্যন্ত সিদ্ধান্তের সত্যতা সম্পর্কে কোনো নিশ্চয়তা পাওয়া যায় না। কিন্তু যুক্তি সাম্যমূলক আরোহে একটা মাত্র দৃষ্টান্ত পরীক্ষা করে নিশ্চিত সার্বিক সত্যে পৌঁছানো যাচ্ছে। তবুও এই ধরনের অনুমান প্রকৃত আরোহের মর্যাদা লাভে সক্ষম না, কেননা এতে আরোহের যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ সেটা অনুপস্থিত। তাই যুক্তিবিদ মিল একে তথাকথিত আরোহ বলে উল্লেখ করেছেন। তাহলে যুক্তিবিদ মিল পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে বলেছেন অসঙ্গত আরোহ এবং যুক্তি সাম্যমূলক আরোহের ব্যাপারে বলেছেন তথাকথিত আরোহ। ঠিক আছে, যুক্তি সাম্যমূলক আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো আছে সেগুলো একটু দেখি। যুক্তি সাম্যমূলক আরোহে আমরা যুক্তির সমতা বা সাদৃশ্যের উপর নির্ভর করে একটা বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করি ওই জাতীয় সমুদয় ক্ষেত্র সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। অপরপক্ষে বৈজ্ঞানিক আরোহে আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতি এগুলোর উপর নির্ভর করে কয়েকটা বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। তো পার্থক্যগুলো কিরকম দেখো। প্রথমত বৈজ্ঞানিক আরোহ একটি প্রকৃত আরোহ, এতে আরোহের সবগুলা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উপস্থিত। কিন্তু যুক্তি সাম্যমূলক আরোহ একটা অপ্রকৃত আরোহ, এতে আরোহের কয়েকটি সূত্র বা বৈশিষ্ট্য অনুপস্থিত, তাই একে তথাকথিত অসঙ্গত আরোহ বলা হয়। দ্বিতীয়ত বৈজ্ঞানিক আরোহ ঘটনা পর্যবেক্ষণের উপর নানাভাবে নির্ভরশীল। এখানে সিদ্ধান্ত অনুমানের পূর্বে আমরা একাধিক বাস্তব ঘটনাকে অভিজ্ঞতার মাধ্যমে পর্যবেক্ষণ করি, কিন্তু যুক্তি সাম্যমূলক আরোহে ঘটনা পর্যবেক্ষণ অনুপস্থিত। তাহলে যুক্তি সাম্যমূলক আরোহে ঘটনা পর্যবেক্ষণটা অত জরুরি না। এখানে আমরা একটি মাত্র দৃষ্টান্ত পরীক্ষা করি এবং তা অন্যান্য সমুদয় দৃষ্টান্তকেই প্রতিনিধিত্ব করে। যুক্তি সাম্যমূলক আরোহে আমরা কোনো ত্রিভুজকে নিরীক্ষণ করি না, ত্রিভুজের চিত্রকে ব্ল্যাকবোর্ডে অঙ্কন করি এবং এর তিনটি কোণ দুই সমকোণের সমান প্রমাণ করবার পর সিদ্ধান্ত করি যে প্রত্যেক ত্রিভুজের তিনটি কোণই হচ্ছে দুই সমকোণ। তৃতীয়ত বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফটা বর্তমান। এখানে আমরা জানা ঘটনা থেকে অজানার দিকে ধাবিত হই, কিন্তু যুক্তি সাম্যমূলক আরোহে ঘটনা পর্যবেক্ষণ না থাকায় আরোহমূলক লম্ফ কি অনুপস্থিত। এখানে জানা থেকে অজানায় কোনো পদক্ষেপ নেই। এখানে একটি দৃষ্টান্ত প্রমাণ করবার পর অপর দৃষ্টান্ত সম্বন্ধে জানার আর কিছু বাকি থাকে না। আচ্ছা, চতুর্থত বৈজ্ঞানিক আরোহ একটি খাঁটি আরোহ অনুমান। বৈজ্ঞানিক কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহ এক প্রকার জ্যামিতিক অনুমান। যুক্তিসাম্যমূলক আরোহটাকে জ্যামিতিক অনুমান। এই অনুমানে অবরোহ অনুমানের প্রকৃতি বিশিষ্ট। জ্যামিতিতে কতগুলো স্বতঃসিদ্ধ নিয়ম ও সংজ্ঞার উপর নির্ভর করে অবরোহ পদ্ধতিতে অন্যান্য সিদ্ধান্ত স্থাপন করা হয়। যুক্তিসাম্যমূলক আরোহে ঠিক একইভাবে সিদ্ধান্ত স্থাপন করা হয়। উদাহরণস্বরূপ আমরা ত্রিভুজের তিন কোণের পরিমাণ নির্ণয় করার সময় ত্রিভুজের সংজ্ঞার উপর নির্ভর করতেছি, সুতরাং এটি একটা অবরোহ প্রক্রিয়া, আরোহ প্রক্রিয়া না। তাহলে যুক্তিসাম্যমূলক প্রক্রিয়াটা কি বা যুক্তিসাম্যমূলক আরোহটা কি? একটা অবরোহ প্রক্রিয়া, এটা কি আরোহ প্রক্রিয়া না। যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ কিনা তা নির্ণয় করবার আগে কিছু বিষয় জানা দরকার। সেগুলো হচ্ছে প্রথমত যুক্তিসাম্যমূলক আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফটা অনুপস্থিত। এখানে জানা থেকে অজানার কোনো পদক্ষেপ নেই। এখানে একটা দৃষ্টান্ত পরীক্ষা করবার পর ওই অপর দৃষ্টান্ত সম্বন্ধে একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং ওইখানে অপর সিদ্ধান্ত সম্পর্কে আর কোনো কিছু বাকি থাকে না।
বা জানার কিছু বাকি থাকে না আর কি। দ্বিতীয়ত, যুক্তিসাম্যমূলক আরোহে বিশেষ ঘটনার পর্যবেক্ষণটা অনুপস্থিত। এখানে আমরা বিশেষ কয়েকটি ত্রিভুজকে পরীক্ষার পর সকল ত্রিভুজ সম্বন্ধে কোনো বক্তব্য প্রকাশ করতেছি না। কোথায় বলো তো? আচ্ছা, এখানে আমরা একটা মাত্র ত্রিভুজকে প্রতীক হিসেবে গ্রহণ করে কোনো একটি বিষয়কে প্রমাণ করার চেষ্টা করতেছি। এখানে ত্রিভুজই একটি সমুদয়, মানে একটা ত্রিভুজ এখানে সমুদয় ত্রিভুজকে প্রতিনিধিত্ব করতেছে। সুতরাং যা উক্ত ত্রিভুজের বেলায় প্রমাণিত হবে তা সব ত্রিভুজের বেলায় কি প্রমাণিত হবে, অনেকটা উপপাদ্যের মতো হয়ে যায় এটা। তৃতীয়ত, যুক্তিসাম্যমূলক আরোহ এক প্রকার জ্যামিতিক অনুমান। এই অনুমান অবরোহ অনুমানের প্রকৃতি বিশিষ্ট। জ্যামিতিতে আমরা কতগুলো স্বতঃসিদ্ধ নিয়ম ও সংজ্ঞার উপর নির্ভর করে অবরোহ পদ্ধতিতে বিভিন্ন সিদ্ধান্ত স্থাপন করি। যুক্তিসাম্যমূলক আরোহে আমরা ঠিক একইভাবে সিদ্ধান্ত অনুমান করি। উদাহরণস্বরূপ, আমরা ত্রিভুজের 3 কোণের পরিমাপ নির্ণয় করার সময় ত্রিভুজের সংজ্ঞার উপর নির্ভর করতেছি। অর্থাৎ আমরা প্রথমে ত্রিভুজকে 3 বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র বলে গ্রহণ করি। এই সংজ্ঞার উপর ভিত্তি করে অবরোহ পদ্ধতিতে সিদ্ধান্ত করি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। সুতরাং দেখা যাচ্ছে যে যুক্তিসাম্যমূলক অনুমান একটি আরোহ প্রক্রিয়া নয়, এটি একটি অবরোহ প্রক্রিয়া। উপরোক্ত কারণবশত যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না, এটি একটি অপ্রকৃত আরোহ। যুক্তিবিদ মিল একে তথাকথিত অসঙ্গত আরোহ নামে আখ্যায়িত করেন। আচ্ছা, এরপর হচ্ছে ঘটনা সংযোজন। কতগুলো নিরীক্ষিত ঘটনাকে একটি সাধারণ ধারণার সাহায্যে সংযোজিত করার যে হচ্ছে মানসিক প্রক্রিয়া, তাকে বলতেছে ঘটনা সংযোজন। ঘটনা সংযোজন আমরা কতগুলো জানা বা দৃষ্ট ঘটনার একটি ধারণার মাঝে একত্রীকরণের মাধ্যমে ওইটাকে হচ্ছে সংযোজনটা করি। যুক্তিবিদ মিল বলেন, ঘটনা সংযোজন হলো মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা প্রকৃত নিরীক্ষিত ঘটনাগুলিকে একটি বর্ণনার অধিকে আনয়ন করি এবং মানে আনি আর কি, যার সাহায্যে আমরা সংখ্যাবহুল বিষয়কে একটি একক যুক্তিবাক্যের আকারে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রকাশ করতে পারি। উদাহরণস্বরূপ, একজন নাবিক মহাসাগরের মাঝখানে একখণ্ড ভূমি দেখতে পান। তিনি প্রথমে বুঝতে পারেননি ভূখণ্ডটি কোনো দ্বীপ না উপদ্বীপ। তাই তিনি চারদিকে নৌ পরিচালনা শুরু করলেন এবং একে পুরোপুরি প্রদক্ষিণ করে যাত্রাস্থলে ফিরে আসলেন। তখন তিনি সিদ্ধান্ত করলেন যে এটা একটা দ্বীপ। এরূপ অনুমানকে ঘটনা সংযোজন বলা হয়। দেখো তিনি কতগুলো কাজ করছেন। তিনি হচ্ছে প্রথমে চারদিকে নৌ চালনা করলেন, তারপর হচ্ছে তিনি পুরোটা প্রদক্ষিণ করলেন, প্রদক্ষিণ করে বুঝলেন যেটা আসলে দ্বীপ। তার মানে একটার পর একটা ঘটনা। প্রথমে কি ঘটনা? তিনি হচ্ছে চারদিকে নৌ পরিচালনা করলেন, তারপর প্রদক্ষিণ করলেন, তারপর হচ্ছে যাত্রাস্থলে ফিরে আসলেন। 3টা ঘটনাকে সংযুক্ত করে তিনি বলতেছেন যে এই জিনিসটা বা এই জায়গাটা একটা দ্বীপ, ভূখণ্ডটি একটি দ্বীপ। এরূপ অনুমানকে ঘটনা সংযোজন বলা হয়। এখানে নাবিকটি ভূখণ্ডটি প্রদক্ষিণ করার সময় এর যে বিচ্ছিন্ন অংশগুলোকে নিরীক্ষণ করেছিলেন সেগুলোকে একটি দ্বীপের ধারণার মধ্যে সংযোজিত করলেন। মানে অনেকগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাকে তিনি একসাথে সংযুক্ত করে এই ভূখণ্ড যে একটা দ্বীপ সেই সিদ্ধান্তে আসছেন। ওকে, এটাকে বলতেছে ঘটনা সংযোজন। যুক্তিবিদ হুইয়েল ঘটনা সংযোজনকে প্রকৃত আরোহ বলে অভিহিত করেছেন। তার মতে প্রতিটি আরোহই আসলে ঘটনা সংযোজন, কেননা প্রতিটি আরোহী আমরা বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে সেগুলোকে একত্রে সংযোজন করে সিদ্ধান্তের আকারে প্রকাশ করি। কিন্তু যুক্তিবিদ মিলের মতে ঘটনা সংযোজন একটি আরোহ নয়, কারণ এতে আরোহের মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অনুপস্থিত। তিনি একে তথাকথিত অসঙ্গত আরোহ নামে আখ্যায়িত করেছেন। আচ্ছা, ঘটনা সংযোজনের সাথে বৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য আমরা দেখব। কতগুলো নিরীক্ষিত ঘটনাকে একটি সাধারণ ধারণার সাহায্যে সংযোজিত করবার যে মানসিক প্রক্রিয়া সেটাকে বলতেছে ঘটনা সংযোজন। ঘটনা সংযোজনে আমরা কতগুলো জানা বা দৃষ্ট ঘটনাকে একটা ধারণার মাঝে একত্রীকরণ করি। অপরপক্ষে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটা বিশিষ্ট ঘটনার অভিজ্ঞতার সাহায্যে একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করবার যে প্রক্রিয়া সেটাকে বলতেছে বৈজ্ঞানিক আরোহ। ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে পার্থক্য আছে, সেগুলো কি দেখো। প্রথমত, ঘটনা সংযোজনে আরোহমূলক লম্ফ নাই। আর তুমি একটা জিনিস থেকে আরেকটা জিনিস জাম্প করতে পারতেছো না, সেখানে তুমি ঘটনাগুলোকে কানেক্ট করতেছো। দেখো, ব্যষ্টি থেকে সমষ্টিতে, বিশেষ থেকে সামান্যেও, জানা থেকে অজানায় কোনো পদক্ষেপ নাই। এরূপ অনুমানে নিরীক্ষিত ঘটনাগুলোকে একটি ধারণার মাধ্যমে আবদ্ধ করা হয় মাত্র, মানে অনেকগুলো ঘটনাকে তুমি একটা ধারণাতে আবদ্ধ করতেছো। জানা ঘটনাকেই একটা ধারণার মাধ্যমে প্রকাশ করা হয়, কিন্তু বৈজ্ঞানিক আরোহের প্রাণকেন্দ্র হচ্ছে কি আরোহমূলক লম্ফ, অর্থাৎ আরোহের মেইন বৈশিষ্ট্যই হচ্ছে সেটা। এখানে আমরা কয়েকটি মাত্র দৃষ্টান্ত পরীক্ষার পর সমুদয় দৃষ্টান্ত সম্বন্ধে একটি সার্বিক যুক্তিবাক্য অনুমান করি। অর্থাৎ এখানে আমরা কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় পদার্পণ করি। দ্বিতীয়ত, ঘটনা সংযোজনে ঘটনাবলীর মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করা হয় না। এই দৃষ্ট ঘটনাবলীকে শুধুমাত্র বর্ণনা দেওয়া হয়, তাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় না। কিন্তু বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনাগুলির মধ্যে কার্যকরণ সম্পর্কটা বের করার চেষ্টা করা হয়। এখানে শুধুমাত্র ঘটনার বর্ণনা দেওয়া হয় না, কোথায়? বৈজ্ঞানিক আরোহে তাদেরকে ব্যাখ্যাও দেওয়া হয়।
তৃতীয়ত, ঘটনা সংযোজন একটা আরোহমূলক প্রক্রিয়া নয়, এটি আসলে একটি অবরোহমূলক প্রক্রিয়া। অবরোহ অনুমানে আমরা সামান্য ধারণা থেকে বিশেষ ধারণায় উপনীত হই। সেইরূপ ঘটনা সংযোজনের বেলায় আমাদের মনের মধ্যে আগে থেকেই যে ধারণা থাকে তাকে তার সহায়তায় আমরা একটা বিশেষ ধারণাতে স্থাপন করি। কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটা খাঁটি ও আদর্শ আরোহ প্রক্রিয়া, কারণ আরোহের সবগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর মধ্যে উপস্থিত। চতুর্থত, ঘটনা সংযোজনের সিদ্ধান্ত একটা সার্বিক যুক্তিবাক্য না, এটা বিশিষ্ট ধারণার প্রতিবেদনকারী একটি বিশিষ্ট যুক্তিবাক্য। মানে বিশিষ্ট ধারণা সম্পর্কে তোমাকে একটা বিশিষ্ট যুক্তিবাক্য প্রদান করা হচ্ছে কোথায়? ঘটনা সংযোজনে। ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা, বুঝছো? ইন্টারাকশন হয় না তোমাদের সাথে। ইন্টারাকশন হওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করতে হবে, জানাতে হবে কোথায় কোথায় তোমরা বুঝতে পারছো না, কোথায় কোথায় কনফিউশন আছে। আমি আমার মতো করে পড়িয়ে যাচ্ছি, কিন্তু এই প্রবলেমটার জন্য তোমাদেরকে সরাসরি লাইভ ক্লাসে নিলে ভালো হতো। আচ্ছা, সুতরাং দেখা যাচ্ছে যে ঘটনা সংযোজন একটা অপ্রকৃত আরোহ, কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটি প্রকৃত আরোহ। অবশ্য সব আরোহের মধ্যে কিছুটা ঘটনা সংযোজন আছে, কিন্তু মিল বলেন আরোহ ঘটনা সংযোজন হতে পারে, কিন্তু ঘটনা সংযোজনই আরোহ না। আচ্ছা, ঘটনা সংযোজন একটা প্রকৃত আরোহ কিনা তা নির্ণয় করার আগে কিছু বিষয় লক্ষণীয়। সেটা হচ্ছে প্রথমত, ঘটনা সংযোজনে আরোহের মূল বৈশিষ্ট্য বা আরোহমূলক লম্ফটা নাই। এতে জানা থেকে অজানায়, কিছু থেকে সকলে এগুলোতে যাওয়া হয় না আর কি। তোমার জাস্ট হচ্ছে একটা জানা ঘটনাকেই ধারণার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। দ্বিতীয়ত, ঘটনা সংযোজনে ঘটনাবলীর মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে না বা নির্ণয় করার কোনো চেষ্টা নেই। এটা জাস্ট হচ্ছে দৃষ্ট ঘটনাবলীকে বর্ণনা দেওয়া, দ্যাটস ইট। তাদেরকে ব্যাখ্যা দেওয়ার কোনো চেষ্টা নাই। তৃতীয়ত, ঘটনা সংযোজন একটা আরোহমূলক প্রক্রিয়াই না, এটা জাস্ট তোমার হচ্ছে অবরোহমূলক প্রক্রিয়া। অবরোহমূলক ধারণাতে আমরা কি করি বা অনুমানে আমরা সামান্য ধারণা থেকে বিশেষ ধারণায় উপনীত হই। সেসব ঘটনা সংযোজনের বেলায় আমরা মনের মধ্যে আগে থেকে যে ধারণা থাকে তার সহায়তায় আমরা একটা বিশেষ ধারণাকে স্থাপন করি। চতুর্থত, ঘটনা সংযোজনের সিদ্ধান্তটি একটা সার্বিক যুক্তিবাক্য না, এটা একটা বিশিষ্ট যুক্তিবাক্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা সংযোজনে আরোহের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সেগুলো অনুপস্থিত আছে, তো এটা প্রকৃত আরোহ না, এটা একটা অপ্রকৃত আরোহ। যুক্তিবিদ মিলের মতে ঘটনা সংযোজিত আদৌ একটা আরোহ নয়। এটি দেখতেই শুধু আরোহের মতো, তিনি একে তথাকথিত অসঙ্গত আরোহ বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, অবৈধ সার্বিকীকরণের কিছু অনুপপত্তি আমরা দেখি। আমি এই যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই স্বার্থপর, সুতরাং সকল মানুষই স্বার্থপর। যুক্তির উৎস হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের একটা দৃষ্টান্ত, তবে এটি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতালব্ধ যে অপর্যাপ্ত জ্ঞান আছে সেটার উপর প্রতিষ্ঠিত। আরোহণ মানে পর্যাপ্ত পরিমাণে দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে কার্যকারণ সম্পর্ক সম্বন্ধে নিশ্চিত হয়ে সেটি সিদ্ধান্ত স্থাপন করা হয়। আলোচ্য যুক্তিতে এই দিকটি উপেক্ষা করে যুক্তিটি ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে। যুক্তির বিশ্লেষণটা দেখো। যুক্তিটি অনুসারে বক্তার নিজস্ব অভিজ্ঞতা থেকে পাওয়া যায় যে তিনি বক্তব্য প্রদানের সময় সময় পর্যন্ত যত মানুষকে দেখেছেন বা যত মানুষের সাথে মিশেছেন তারা প্রত্যেকে স্বার্থপর ছিল। স্বার্থপর নয় এমন কোনো মানুষের সাথে তার কোনো পরিচয় ঘটেনি। তাই এই একানুবর্তী ও বিরোধীন অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত করা হয়েছে যে সকল মানুষ হয় স্বার্থপর। আচ্ছা, যুক্তির মূল্যায়ন দেখো। আলোচ্য যুক্তিটিতে খুব কম সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। যদি দৃষ্টান্তের সংখ্যা আরও কিছু বাড়ানো হতো, অর্থাৎ আরও কিছু বেশি লোকের সাথে মেশা যেত, তাহলে হয়তো স্বার্থহীন কোনো লোকের সন্ধান পেলেও পাওয়া যেতে পারত। তখন বিরোধপূর্ণ অভিজ্ঞতা নিয়ে উপরোক্ত সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হতো না। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে অপর্যাপ্ত দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সাধারণ সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। তাছাড়া এক্ষেত্রে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে মনুষ্যত্ব স্বার্থপরতার মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক আছে কিনা সেটাও পরীক্ষা করে দেখা হয়নি। এখানে নিছক একের অনুবর্তী বা একজনের অভিজ্ঞতা উপর নির্ভর করা হয়েছে। অনুপপত্তির নামকরণ যুক্তিটিতে কোনো কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার উপর গুরুত্ব না দিয়ে নগণ্য সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতায় ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করায় এতে অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি ঘটেছে। অর্থাৎ এখানে কি হয়েছে? অবৈধ সার্বিকীকরণ ঘটেছে। নমুনা 2, আমি ডাক্তারের পরামর্শ গ্রহণ করি না, কারণ যারা করে তারাও মৃত্যুবরণ করে। যুক্তির উৎস, এই যুক্তিটি আমাদের নিরীক্ষণ সংক্রান্ত কিছু ভ্রান্ত জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আরোহণ অনুমানে কোনো সিদ্ধান্ত স্থাপনের পূর্বে সংশ্লিষ্ট বস্তু বা ঘটনা সম্পর্কে যথাযথভাবে নিরীক্ষণ করা দরকার হয়। প্রয়োজনে কোনো বস্তু বা ঘটনা নিরীক্ষণ থেকে বাদ দেওয়া অথবা কোনো বিচার বিবেচনা না করে ব্যস্ত হয়ে সিদ্ধান্ত স্থাপন করা ঠিক নয়। অনুমানের এসব গুরুত্বপূর্ণ দিক অগ্রাহ্য করায় যুক্তিটি ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে।
যুক্তির বিশ্লেষণ দেখো। যুক্তি অনুসারে বক্তা কয়েকটি দৃষ্টান্ত নিরীক্ষণ করে দেখেছেন যে কয়েকজন রোগী ডাক্তারি চিকিৎসাধীন থেকে ওষুধপত্র খেয়েও শেষ পর্যন্ত মারা গিয়েছে। মানুষ মাত্রই তো মরণশীল, মানুষ মারা যাবে না? এখন ডাক্তারের চিকিৎসায় থেকেও তিনি হচ্ছে ওষুধ খেয়েও মারা গেছেন। এরকম কয়েকটা অভিজ্ঞতা বা কয়েকটা দৃষ্টান্ত তিনি নিরীক্ষণ করেছেন যে বক্তা। এইসব ক্ষেত্রে ডাক্তারি চিকিৎসা রোগীদেরকে বাঁচাতে পারেনি। সুতরাং তিনি সিদ্ধান্ত করেছেন যে কোনো ক্ষেত্রে ডাক্তারগণ চিকিৎসা করে কোনো রোগীকে বাঁচাতে পারে না। তাই তিনি অসুখ হলেও কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন না। তো এটা একটা ভ্রান্ত জ্ঞানের উপর প্রতিষ্ঠিত হয়েছে। এই যে দেখো, ঠিক আছে। যুক্তির মূল্যায়নে যদি আমরা আসি তাহলে দেখো, আলোচ্য যুক্তিতে শুধু কয়েকটি নেতিবাচক দৃষ্টান্ত নিরীক্ষণ করে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। এখানে ইতিবাচক কোনো দৃষ্টান্ত নিরীক্ষণই করা হয় না। অর্থাৎ ডাক্তারি চিকিৎসায় যে রোগী বেঁচে উঠতে পারে অসুখ হলে, সেই জিনিসটা উনি পরীক্ষাই করেন এবং ওই জিনিসটা তিনি এক্সপিরিয়েন্সই করার দরকার মনে করেন নাই। অর্থাৎ যেসব রোগী ডাক্তারি চিকিৎসা গ্রহণ করে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র তাদেরকে নিরীক্ষণ করা হয়েছে, আর যারা ডাক্তারি চিকিৎসা গ্রহণ করে রোগমুক্ত হয়েছে তাদেরকে নিরীক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং যুক্তিটিতে খুব নগণ্য সংখ্যক দৃষ্টান্ত পরীক্ষা করা হয়েছে এবং কোনো বিচার বিশ্লেষণ না করে অবৈধভাবে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। আরও কিছু বেশি দৃষ্টান্ত পরীক্ষা করলে ওইরূপ সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হতো না, কারণ অনেক রোগী তো ডাক্তারের পরামর্শে বা ডাক্তারি চিকিৎসা থেকে বেঁচে ওঠে, তাই না, সুস্থতা লাভ করে অ্যাটলিস্ট। তার জন্য তিনি হচ্ছে পুরাপুরি যেহেতু অনেকগুলো সিদ্ধান্ত বা অনেকগুলো কি বলে এটাকে দৃষ্টান্ত পরীক্ষা করেনি, সেজন্য এটা কি হয়েছে, অবৈধভাবে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। তো আমি এই অনুপপত্তির নামকরণটা কিরকম করব দেখো। আলোচ্য যুক্তি বাক্যে সমর্থক দৃষ্টান্ত বর্জন করে শুধুমাত্র নয়অর্থক যে দৃষ্টান্ত বিবেচনা করা, এতে অনিরীক্ষণ অনুপপত্তি দেখা দিয়েছে। এছাড়াও যুক্তিটিতে দৃষ্টান্তের স্বল্পতা এবং বিচার বিশ্লেষণের অভাব দেখা দেওয়া, এতে অবৈধ সাধারণীকরণ অনুপপত্তি ঘটেছে। কি ঘটেছে? অবৈধ সাধারণীকরণ অনুপপত্তি ঘটেছে। ওকে, তারপর আমরা দেখি কিছু কিছু জিনিসের যুক্তিগুলোর বৈধতা আছে কি না আছে, সেই জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটু বিবেচনা করতে হবে। কিছু যুক্তি এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো সম্পর্কে তোমরা আলোচনা নিজেরা করবা বা এই জিনিসগুলো সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করার চেষ্টা করবা। তারপর দেখবা যে তোমাদের কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে জানাবা। এই দেখো বেশ কয়েকটা যুক্তি এখানে দেওয়া আছে। এই যুক্তিগুলা কিরকম অনুপপত্তি বা কিভাবে এগুলো বিশ্লেষণ করতে হয় সেই বিশ্লেষণের দুইটা নমুনা আমরা দেখিয়ে দিয়েছি। তার পরবর্তী কার্যকলাপ হবে তোমরা এই জিনিসগুলো পরীক্ষা করবা বা তোমরা এইগুলোর যুক্তিগুলো বিশ্লেষণ করার চেষ্টা করবা, কি ধরনের অনুপপত্তি ঘটেছে বা অনুপপত্তি ঘটেছে কিনা সেই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে ফিডব্যাক দিবা। আচ্ছা, আমরা হচ্ছে এখানে সাদৃশ্য অনুমান নিয়ে একটু আলোচনা করব। দেখো, ভগ্নাংশ সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে সাদৃশ্যানুমানের যে মূল্যটা সেটা নিরূপণ করি। দেখো এটা এখানে কিভাবে করা হয়েছে। কোনো কোনো যুক্তিবিদ সাদৃশ্যানুমানের মূল্য নিরূপণ করতে নিম্নের ভগ্নাংশ ব্যবহার করেন। কি দেখো, সাদৃশ্য ডিভাইডেড বাই বৈসাদৃশ্য প্লাস অজ্ঞাত বিষয় ইজ ইকুয়াল টু সম্ভাবনার মাত্রা। অর্থাৎ সাদৃশ্যানুমানের সম্ভাবনার মাত্রা কত হবে সেটা ডিপেন্ড করে সাদৃশ্য কতটুকু আছে, এবং সেটাকে যখন আমি বৈসাদৃশ্য দিয়ে ভাগ করছি তখন সেই বৈসাদৃশ্যগুলো আসলে কতটুকু। এই ভগ্নাংশের লব দেখো সাদৃশ্যের বিষয়গুলো, এদের উপর নির্ভর করে অনুমানের সবলতা, আর হর হচ্ছে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়গুলো, এদের উপর নির্ভর করে অনুমানের দুর্বলতা। সুতরাং যে যুক্তিতে তুলনামূলকভাবে লব বড় এবং হর ছোট তার মূল্যটা কি বেশি, অর্থাৎ সাদৃশ্য বেশি এবং বৈসাদৃশ্য কম, সেই অনুমানের মূল্যটা হচ্ছে কি বেশি বা সম্ভাবনা মানে ওই অনুমানটা সম্ভাবনার মাত্রাটা তত বেশি। আর যে যুক্তিতে হর বড় এবং লব ছোট তার মূল্যটা হচ্ছে কম। আচ্ছা, তোমার হচ্ছে এইভাবে এখন দেখো সাদৃশ্যানুমানের উপর যুক্তিকে মানে এইভাবে ভগ্নাংশ দ্বারা ভাগ করে পরীক্ষা করি, দেখো কিরকম হয়। যুক্তি 1, উদ্ভিদের সাথে মানুষের জন্ম, বৃদ্ধি, মৃত্যু, খাদ্য গ্রহণ, বংশবিস্তার ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। মানুষের বুদ্ধি আছে, সুতরাং উদ্ভিদেরও বুদ্ধি আছে। অর্থাৎ আমি বেশ কিছু জায়গাতে উদ্ভিদের সাথে মানুষের মিল পেলাম, মিল পেয়ে এখন মানুষের একটা কমন বৈশিষ্ট্য নিলাম যেটা আসলে উদ্ভিদের মধ্যে আছে কিনা আমরা শিওর না, আমাকে অনুমান করতে হবে। দেখলাম যে মানুষের বুদ্ধি আছে, আমি মানে অনুমান করতে যাচ্ছি যে উদ্ভিদেরও বুদ্ধি আছে কিনা। তাহলে দেখো সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে এটা কিভাবে করা যায়। উপরে কি থাকবে সাদৃশ্যগুলো, জন্ম, বৃদ্ধি, মৃত্যু, খাদ্যগ্রহণ, বংশবিস্তার। নিচে কি থাকবে বৈসাদৃশ্য যেগুলো, ইন্দ্রিয় শক্তি, স্নায়ুতন্ত্র, রক্ত প্রবাহ, চলাফেরা, গৃহ নির্মাণ, কথা বলা, নিরাপত্তা, বুদ্ধিবৃত্তি। এই সবগুলোর উপর ডিপেন্ড করবে আমার এই জিনিসটা বা এই সিদ্ধান্তের, এই যে সিদ্ধান্তটা আমি নিলাম এই সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা আসলে কত। এই ভগ্নাংশের দিকে লক্ষ্য করলে দেখা যায় এতে লবের তুলনায় হরের সংখ্যা বেশি, সুতরাং যুক্তিটির পক্ষে সত্য হবার সম্ভাবনার মাত্রা কি নিতান্তই কম। দেখো উপরে আছে মাত্র কয়টা, 5টা, নিচে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে, এখানে আছে 9টা। সো আমি দেখলাম যে উপরে আছে 5টা, নিচে আছে 9টা, অর্থাৎ আমার যখন লবটা ছোট হরটা বড় তখন আমি কি বলবো এই যুক্তিটা বা এই সিদ্ধান্তটার সত্য হওয়ার সম্ভাবনার মাত্রাটা কম।
এখানে মনে রাখা দরকার যে সব সাদৃশ্য নামানের মূল্য এইভাবে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় না। ভগ্নাংশ ব্যবহার করার সময় সংখ্যার দিকটি প্রাধান্য লাভ করে, যেমন এখানে 5 এখানে 9। কিন্তু নর্মালি যখন আমি হচ্ছে এইভাবে অনুমান করতে চাই বা সাদৃশ্য অনুমান করতে চাই, শুধুমাত্র সংখ্যার উপর নির্ভর করলে আমাদের হয় না। আমাদেরকে তখন ওই যে বৈশিষ্ট্যগুলো বা এগুলোর আসলে বিবেচনা, তোমাকে আমি এভাবে বলা যায় যে গুণ প্রকৃতির যে বিচারটা সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু গুণ আর প্রকৃতির বিচার করা হচ্ছে না। আমরা জানি যে কোন অনুমানের মূল্য নির্ভর করে যৌথভাবে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের সংখ্যা ও প্রকৃতির উপর। এই যে প্রকৃতি এখানে নির্ণয় করা হচ্ছে না, তাই সব যুক্তি বাক্যকে এইভাবে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় না। সুতরাং যে অনুমানের সাদৃশ্যের বিষয়গুলো সংখ্যাবহুল ও গুরুত্বপূর্ণ, বৈসাদৃশ্যের বিষয়গুলো সংখ্যা খুব নগণ্য এবং যেখানে আলোচ্য বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান পর্যাপ্ত, সে অনুমানের মূল্য সবচেয়ে বেশি। যুক্তি 2 দেখো, কামাল ও জামাল 2 বন্ধু, তাদের মধ্যে হবে, সেটা তাপ না, তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা ও দেহের গঠন, পোশাক পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। তাদের মধ্যে কামাল বুদ্ধিমান, অতএব জামালও বুদ্ধিমান। এই যুক্তিকে বিশ্লেষণ করলে আমরা সাদৃশ্য ও বৈসাদৃশ্যের বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে 2 বন্ধুর মধ্যে সাদৃশ্যের বিষয় হচ্ছে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। তাদের মধ্যে বৈসাদৃশ্যের বিষয় হতে পারে কথাবার্তা, চলাফেরা, আচরণ, স্বভাব চরিত্র, জানাশোনা, লেখাপড়া, খাদ্যাভ্যাস, পানাহার ইত্যাদি। তাদের মধ্যে অজ্ঞাত বিষয় কিছু কিছু থাকতে পারে। এই বিষয়গুলোকে একটা ভগ্নাংশের সূত্রের আকারে চিত্রিত করলে আমরা পাই, উপরে আছে কি গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। নিচে কি কি আছে দেখো, হরে কি কি আছে, কথাবার্তা, চলাফেরা, আচরণ, স্বভাব চরিত্র, জানাশোনা, লেখাপড়া, খাদ্যাভ্যাস, পানাহার ইত্যাদি, এবং অজ্ঞাত বিষয় তো অনেক কিছু থাকতে পারে। আর এটার উপর ডিপেন্ড করতেছে আমার সম্ভাবনার মাত্রা। এই ভগ্নাংশ থেকে লক্ষ্য করা যায় যে এখানে সাদৃশ্যের বিষয়গুলো থেকে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়গুলো সংখ্যা বহুল। সুতরাং এই সিদ্ধান্ত সত্যি হওয়ার সম্ভাবনা কি খুবই কম। অর্থাৎ যুক্তি অনুসারে কামালের মতো জামালেরও বুদ্ধিমান হবার সম্ভাবনা খুবই কম। তাই যুক্তিটি একটি অসাধু সাদৃশ্য নামা। আচ্ছা, যুক্তির যথার্থতা বিচার, অবৈধ সার্বিকীকরণের কয়েকটা দৃষ্টান্ত আমরা এখন দেখব। আমি যত মানুষ দেখেছি তাদের প্রত্যেকে আত্মকেন্দ্রিক, সুতরাং সকল মানুষই আত্মকেন্দ্রিক। এই যুক্তিটি অবৈজ্ঞানিক আরোহের একটি দৃষ্টান্ত। যুক্তিটি অনুসারে আমার অভিজ্ঞতা থেকে পাওয়া যায় যে আমি আজ পর্যন্ত যত মানুষের সাথে মিশেছি তারা প্রত্যেকেই আত্মকেন্দ্রিক নয় এমন কোনো মানুষের সাথে আমার কোনো পরিচয় ঘটেনি। আমার এই একানুবর্তী ও বিরোধীন অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত করছি যে সকল মানুষ হয় আত্মকেন্দ্রিক। আলোচ্য যুক্তিটিতে কম সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। যদি দৃষ্টান্তের সংখ্যা আরও কিছু বাড়ানো যেত, অর্থাৎ আরও কিছু বেশি লোকের সাথে মেশা যেত, তাহলে হয়তো আত্মকেন্দ্রিক নয় এমন কোনো মানুষের দেখা আমি পেতে পারতাম। তাহলে হচ্ছে এই যে বিরোধপূর্ণ অভিজ্ঞতা নিয়ে উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে অপর্যাপ্ত দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা সাধারণ সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। তাছাড়া সিদ্ধান্ত স্থাপনের পূর্বে মনুষ্যত্ব আত্মকেন্দ্রিকতার মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক আছে কিনা সেটাও কি পরীক্ষা করা হয় নাই। ফলে যুক্তিটিতে অবৈধ সার্বিকীকরণের অনুপপত্তি ঘটেছে। দ্বিতীয় উদাহরণ দেখো, অদ্যাবধি নারী অদ্যাবধি আজ পর্যন্ত, অদ্য মানে আজ, অবধি মানে পর্যন্ত, আজ পর্যন্ত নারী জাতি পুরুষ জাতির সমকক্ষ হতে পারেনি, সুতরাং তারা পুরুষ থেকে নিকৃষ্ট। এটা কি সত্য? আমার যে মেয়ে স্টুডেন্টরা আছে তারা একটু রিপ্লাই দাও, এটা কি সত্য হতে পারে বলো? তাহলে আমরা অলরেডি জানি যে এই যুক্তিটা ভুল। আসলে আমরা বিশ্লেষণ করি। এই যুক্তিটি অবৈজ্ঞানিক আরোহের আরও একটা দৃষ্টান্ত। আমাদের অভিজ্ঞতা থেকে পাওয়া যায় যে আজ পর্যন্ত বিভিন্ন বিষয়ে নারীরা পুরুষের পশ্চাতে রয়েছে, এবং পশ্চাতে থাকারও কিন্তু অনেক কারণ আছে। সেগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আসলে এক ক্লাসে কোলাবে বলে আমার মনে হয় না, যেহেতু আমি এই জিনিস সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স বলো বা আমার ধারণা নিশ্চয়ই আরও বেশি। তো যাই হোক, সে আলোচনা এক সাইডে থাকুক। আমরা দেখি তারা পুরুষের সমকক্ষ হতে পারেনি। আমাদের এহেন একানুবর্তী অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত করি যে নারী জাতি পুরুষের চেয়ে নিকৃষ্ট। যে বলছে কথাটা তাই আসলে কি করা উচিত তোমরা একটু বলো। কিন্তু অধুনা বিশ্বের অন্যান্য দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব বিভিন্ন ক্ষেত্রে অনেক নারী পুরুষের সমকক্ষ, এবং কিছু কিছু ক্ষেত্রে নারী আসলে পুরুষের চাইতে অনেক বেশি এগিয়ে আছে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে নারী পুরুষ থেকে উৎকৃষ্ট। আলোচ্য যুক্তিটিতে এই দিকটি বিবেচনা না করে আমাদের সীমিত অভিজ্ঞতার উপর ভিত্তি করে উপরোক্ত সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। অর্থাৎ আমরা একদম শুরুতে যে কথা বলেছিলাম সে কথাই কিন্তু এখন আরও বেশি ব্যাপকভাবে বিশ্লেষণ করা হচ্ছে, অর্থাৎ যুক্তি বাক্যের বিশ্লেষণ এখানে চলে আসছে। আমাদের অভিজ্ঞতার সীমা যদি একটু বাড়াই তাহলে এই ধরনের সিদ্ধান্ত অনুমান করা আমাদের পক্ষে কখনোই সম্ভব হয় না। তো যুক্তিটিতে অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি ঘটেছে, এবং যুক্তিটি কি ভুয়া। আচ্ছা, তারপর দেখো 3 নম্বরে বলেছে, আমি আজ পর্যন্ত যে কয়জন আমেরিকাবাসীকে দেখেছি তারা সবাই শ্বেতকায়, সুতরাং সব আমেরিকানবাসী শ্বেতকায়। আচ্ছা, এখানে হচ্ছে তোমার সহজ গণনামূলক আরোহ বা অবৈজ্ঞানিক আরোহের আরও একটা দৃষ্টান্ত। এটা যতদূর আমার অভিজ্ঞতা যায় আমি কেবল শ্বেত বর্ণের আমেরিকানকেই দেখেছি, ভিন্ন বর্ণের কোনো আমেরিকানকে আমি দেখিনি। আমার এই একানুবর্তী ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ভিত্তিতে আমি সিদ্ধান্ত করছি যে সকল আমেরিকাবাসী হয় কি শ্বেতকায়।
আলোচ্য যুক্তিটিকে খুব কম সংখ্যক দৃষ্টান্ত পরীক্ষা করে একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদি দৃষ্টান্তের সংখ্যা আরও বাড়ানো যেত তাহলে হয়তো তারা শ্বেতকায় নয় এমন আমেরিকাবাসী অনেক দেখতে পেত, তাই না? তাহলে কিছু কৃষ্ণকায় বা কিছু মধ্যম বর্ণের আমেরিকাবাসী সন্ধান মিলে যেত। তাই দেখা যাচ্ছে যে যুক্তিটিতে দৃষ্টান্তের সংখ্যা খুবই নগণ্য। তাছাড়া এতে দেশের আবহাওয়া ও দেশবাসীর বর্ণের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক আছে কিনা তাও পরীক্ষা করা হয়নি। তা এই জন্য যথাযথ পদ্ধতিতে সার্বিক সিদ্ধান্তটি অনুমিত হয়নি বলেই এই যুক্তিটিতে অবৈধ সার্বিককরণ অনুপপত্তি ঘটেছে। আচ্ছা, সাদৃশ্য নমন সংক্রান্ত কিছু যুক্তি দেখো। নমুনা একা বলেছে মানুষের সাথে উদ্ভিদের জন্ম বৃদ্ধি মৃত্যু বংশ বিস্তার খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। মানুষের বুদ্ধি আছে, সুতরাং উদ্ভিদেরও বুদ্ধি আছে। ভূমিকাটা কি হবে? এই যুক্তিটি সাদৃশ্য নমনের একটি দৃষ্টান্ত। সাদৃশ্য নমনে এই দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। তারপর যদি দেখা যায় যে তাদের একটির মধ্যে একটা বিশেষ গুণ বর্তমান, এখানে কি বুদ্ধি, ঠিক আছে, বিশেষ গুণ বর্তমান, তাহলে অনুমান করা হয় যে ওই গুণটি অপর বস্তুটিতেও বর্তমান আছে। তবে এরূপ অনুমানে সাদৃশ্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা আবশ্যকীয় হওয়া বাঞ্ছনীয়। আলোচ্য যুক্তিটিতে এই বিষয়টি অগ্রাহ্য করা এটি ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে, ঠিক আছে। এখানে তোমার জন্ম বৃদ্ধি মৃত্যু বংশবিস্তার খাদ্য গ্রহণ এই সবগুলোই কি তোমার জীববৃত্তির সাথে সংশ্লিষ্ট, ঠিক আছে। এখানে বুদ্ধিবৃত্তির কিন্তু কোনো বৈশিষ্ট্য এখানে আনা হয় নাই, ঠিক আছে। যেহেতু বুদ্ধিবৃত্তির কোনো বৈশিষ্ট্য এখানে আনা হয় নাই, সেজন্য একটা গুরুত্বপূর্ণ বা আবশ্যকীয় বৈশিষ্ট্যকে এখান থেকে বাদ পড়ে গিয়েছে। এই জন্যই এই যুক্তি বাক্যটা একটা ত্রুটিপূর্ণ বাক্য হয়ে উঠেছে। যুক্তির বিশ্লেষণ দেখো। যুক্তি অনুসারে মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম বৃদ্ধি মৃত্যু বংশবিস্তার খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। আমাদের জানা আছে যে মানুষের বুদ্ধি আছে, সুতরাং উপরোক্ত সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে উদ্ভিদেরও বুদ্ধি আছে। যুক্তির মূল্যায়ন কি হবে দেখো। আলোচ্য যুক্তিটিতে মানুষ ও উদ্ভিদের মধ্যে যে বিষয়গুলোতে সাদৃশ্য দেখানো হয়েছে সেগুলো সিদ্ধান্ত অনুমানের পক্ষে মোটেও গুরুত্বপূর্ণ বা আবশ্যকীয় নয়। বাস্তব জন্ম বৃদ্ধি মৃত্যু ইত্যাদির সাথে বুদ্ধির অস্তিত্বের কোনো কার্যকরণ সম্পর্ক নাই। এটা বুদ্ধিবৃত্তির অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই যুক্তিতে মানুষ ও উদ্ভিদের মধ্যে কয়েকটি গুরুত্বহীন বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। এখানে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের কোনো কার্যকারণ সম্পর্ক না থাকায় যুক্তিটি ত্রুটিপূর্ণ হয়েছে। সুতরাং এটি একটা অসাধু সাদৃশ্যানুমান। আচ্ছা, সাধু সাদৃশ্যমানের কয়েকটা যুক্তি এখানে থাকুক। আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা করাই দিই, আর কিছু কিছু তোমরা নিজেরা করিও। আচ্ছা, সাধু সাদৃশ্য মানে কি করা হয় দেখো। কয়েকটা গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখে সিদ্ধান্ত অনুমান করা হয়। এতে সাদৃশ্যের বিষয়গুলো সিদ্ধান্ত স্থাপনের পক্ষে খুবই প্রাসঙ্গিক। কাজে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের একটা কার্যকরণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে, ফলে এর সিদ্ধান্তের পক্ষে সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উদাহরণ দেখো। মানুষ উদ্ভিদের মধ্যে আচ্ছা জন্ম মৃত্যু বংশবিস্তার খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। মানুষের প্রাণ আছে, এই প্রাণ দেখো, এই প্রাণ কিন্তু জীববৃত্তির মধ্যে আছে। একটু আগে আমরা যে বুদ্ধির উদাহরণটা দিয়েছিলাম সেখানে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি দুইটা তোমার হচ্ছে বিরোধ করতেছিল, এখানে কিন্তু প্রাণের সাথে কোনো বিরোধ নাই, ঠিক আছে। তার মানে এইখানে যে সাদৃশ্যগুলো দেওয়া হয়েছে সেটা প্রাণের সাথে আবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ, সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। এটা হচ্ছে আমি সাধু সাদৃশ্যনুমানের একটা উদাহরণ হিসেবে ধরতে পারি। এই যুক্তিটি সাদৃশ্যনুমানের একটি দৃষ্টান্ত। যুক্তিটি অনুসারে মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম বৃদ্ধি মৃত্যু বংশবিস্তার ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। আমাদের আগে থেকে জানা আছে যে মানুষের প্রাণ আছে, সুতরাং সিদ্ধান্ত করা হচ্ছে উদ্ভিদেরও প্রাণ আছে। আলোচ্য যুক্তিতে মানুষ ও উদ্ভিদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য দেখে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে জন্ম বৃদ্ধি মৃত্যু ইত্যাদির সাথে প্রাণের অস্তিত্বের একটা কার্যকরণ সম্পর্ক বিদ্যমান, কাজে এটা একটা সাধু সাদৃশ্যনুমান। আচ্ছা, এখানে আরো কিছু উদাহরণ আছে। নমুনা 2, নমুনা 3, এগুলা হচ্ছে তোমার সাধু সাদৃশ্যনুমানের অনুমান বা তোমার হচ্ছে সাধু সাদৃশ্যনুমানের যে উদাহরণগুলো ছিল, তুমি এগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিও, ভালো করে পড়ে নিও, আর যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাদেরকে জানিও। আমরা অসাধু সাদৃশ্যনুমানের কিছু উদাহরণ দেখব। আচ্ছা, অসাধু সাদৃশ্যনুমানটা কি সেটা আগে একটু বলে নিই। একটা গুরুত্বহীন এবং অনাবশ্যক বিষয়ে যদি সাদৃশ্য দেখিয়ে তোমার হচ্ছে সিদ্ধান্ত অনুমান করা হয় তাহলে সেটাকে আমরা বলবো অসাধু সাদৃশ্যনুমান। এখানে সাদৃশ্যের বিষয়গুলো নিতান্তই অবান্তর এবং অপ্রাসঙ্গিক, কাজে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুভূত বিষয়ে কোনো কার্যকরণ সম্পর্ক পাওয়া যায় না। এরূপ অনুমানের সিদ্ধান্তগুলোর পক্ষে সত্য হওয়ার বদলে মিথ্যা হওয়ার মানে টেন্ডেন্সি বা প্রবাবিলিটি বেশি থাকে, সম্ভাবনা। নমুনা 1 দেখো। জলিল জব্বারের মতো লম্বা পাতলা ও ফর্সা। জব্বার বুদ্ধিমান, সুতরাং জলিলও বুদ্ধিমান, ঠিক আছে। দেখো, লম্বা পাতলা ফর্সার সাথে কি বুদ্ধির কোনো সম্পর্ক আছে? এগুলো দৈহিক আকৃতি, তাই না। দৈহিক দেহের সাথে তো আমার বুদ্ধিবৃত্তির কোনো সরাসরি সম্পর্ক নাই, অর্থাৎ এখানে কার্যকরণ সম্পর্কটা কি অনুপস্থিত। দেখো, কতগুলো গুরুত্বহীন অনাবশ্যক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। বাস্তবে উচ্চতা, দেহের গঠন, গায়ের বর্ণ ইত্যাদির সাথে বুদ্ধির কোনো কার্যকরণ সম্পর্ক নাই, সুতরাং যুক্তির একটি অসাধু সাদৃশ্যনুমান।
দেখো মানুষের মতো রেডিও হাসে, কাঁদে, কথা বলেও গান গায়, মানুষের বুদ্ধি আছে অথবা রেডিওর বুদ্ধি আছে, এটা কি তোমার কাছে নর্মালি শুনতে সত্য বলে মনে হচ্ছে? মনে হচ্ছে না। দেখো আমরা উদাহরণটা দেখি, হাসি, কান্না, কথা বলা, এগুলো তো রেডিওতে রেকর্ডেড থাকে, তাই না? আর মানুষের মধ্যে কি সচরাচর মানে তোমার সহজাতভাবে এই জিনিসগুলো আছে আবশ্যকীয়। তাহলে দেখো মানুষের রেডিওর মধ্যে কয়েকটা অবান্তর ও অপ্রাসঙ্গিক বিষয় সাদৃশ্য দেখানো হলো এখানে। সাদৃশ্য বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের কোনো যোগসূত্রই নাই। বাস্তবে রেডিওর মধ্যে যে হাসি, কান্না ইত্যাদি শোনা যায় তার রেডিওর নিজস্ব কিছু না, এগুলো মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি। সুতরাং যুক্তিটিকে একটি অসাধু সাদৃশ্য মান। এখানে নমুনা 3 আর নমুনা 4-এ হচ্ছে এই ধরনের আরও কিছু বৈশিষ্ট্য কথা উল্লেখ আছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। আচ্ছা, নমুনা 3 আর নমুনা 4 তোমাদের এক্সাম্পল থাকবে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য এই উদাহরণগুলো এখানে দেওয়া আছে। বিশ্লেষণের মাধ্যমে তোমরা দেখো কোথাও কোনো সমস্যা আছে কিনা, এবং কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানাবো। যেহেতু এটা অনলাইন ক্লাস এবং আমাদের মধ্যে ইন্টারাকশনটা আসলে ওভাবে হচ্ছে না, তোমাদের কমেন্ট সেকশন থেকে বা তোমাদের রিভিউ বা ফিডব্যাকের মাধ্যমে যেন আমরা তোমাদের সমস্যাগুলো ধরতে পারি, সেই জিনিসগুলো যেন নিশ্চিত হয়, তোমরা সেই জিনিসটা নিশ্চিত করবা। এবং আমাদের যে হালকা স্ট্যান্ডের গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের প্রবলেমগুলো সম্পর্কে তুলে ধরবা, সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নেব। আজকের জন্য এই পর্যন্তই থাক। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ হালকা স্ট্যান্ডের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।